আসসালামু আলাইকুম, দেশি ম্যান ট্রাভেলারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাঙালি খাবার খেতে যে আমার হঠাৎ করে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। তার নাম হচ্ছে সাইফুল ইসলাম শান্ত। তার স্বপ্ন হচ্ছে পায়ে হেঁটে সমগ্র পৃথিবী ভ্রমণ করা এবং তিনি কুমিল্লার দেবিদ্বারের ছেলে। তো চলুন আপনাদেরকে ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আমি সাইফুল ইসলাম শান্ত। আমি পায়ে হেঁটে বিশ্বভ্রমণে যাত্রা করেছি এবং ষষ্ঠতম দেশ হিসেবে বর্তমানে আমি থাইল্যান্ডে অবস্থান করছি। আর এখন আসি কোরাল আইল্যান্ড বিচ, থাইল্যান্ড। তো এই হচ্ছে আমার হেঁটে ভ্রমণের ষষ্ঠতম দেশ থাইল্যান্ড। আর ইতিপূর্বে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল এবং বর্তমানে থাইল্যান্ড, বাকি দেশগুলো হেঁটে ভ্রমণ করেছি। আর এখন এই মুহূর্তে আসি থাইল্যান্ড। এটা আমার ষষ্ঠতম দেশ, থাইল্যান্ড। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শান্ত। আমি একজন বাংলাদেশি হাইকার। আমি আসলে হেঁটে ভ্রমণ করতে বেশি পছন্দ করি এবং তার ধারাবাহিকতায় বিগত প্রায় 8 বছর যাবৎ আমি হেঁটে ভ্রমণ করছি। সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সীমাবদ্ধ ছিল। তো তার পরবর্তীতে আমি এখন লাস্ট 8 মাসের বেশি সময় ধরে আমি বিশ্ব ভ্রমণে বের হয়েছি। তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে উজবেকিস্তান, তাজিকিস্তান, দেন উজবেকিস্তান হয়ে আবার নেপালে এসেছি। নেপালে ঘুরে তারপর ইন্ডিয়া হয়ে এখন আমি থাইল্যান্ডে। তো ভাইয়া, আপনি যে ট্রাভেল করেন, এটা ফিন্যান্স কে করে? আপনাদেরকে স্পন্সরশিপ পাচ্ছেন? আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো স্পন্সরশিপ পাইনি। তো আমার যাত্রা যে পাশে ছিল শুরুতেই, সেটা বাংলাদেশে একটা রানিং কমিউনিটি আছে। কয়েকটা রানিং কমিউনিটি আমার সাপোর্ট দিয়েছে। তার মধ্যে ইউসিআই, ডাইনামিক রানার। তো এই কয়েকটা রানিং কমিউনিটির সহযোগিতার কারণে আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং ব্যক্তিগতভাবে অনেকেই সাপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমি কিলোমিটার ভিত্তিক স্পন্সর নিচ্ছি, যে আমার যাত্রাপথের কেউ 200-500 কিলোমিটার বা একটা দেশের যে যাত্রার যে খরচটা, সেটা সে স্পন্সর করতে পারবে। তো সেই স্পন্সরের যেহেতু আমরা বিভিন্ন সময় স্পন্সর নিয়ে প্রমোট করে থাকি, তো যার কাছ থেকে, যেই ব্যক্তির কাছ থেকে আমি সেই স্পন্সরটা নিচ্ছি, আমি সেই ব্যক্তিটাকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি, ব্যক্তিকে প্রমোট করছি। এবং আমার যে জার্নিটা, এইটার একটা শুভেচ্ছা স্মারক হিসেবে আমার এই জার্নিটাকে সম্পূর্ণ তাকে ডেডিকেট করে আমার এই ভ্রমণটাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে আমার এই 100 কিলোমিটার বা 500 কিলোমিটার পথ সম্পূর্ণই ওনাকে ডেডিকেটেড করা, মানে তাকে উৎসর্গ করে দেওয়া, যে আমি ওনার জন্যই আমি এই জার্নিটা করতে পেরেছি। আচ্ছা ভাইয়া, আপনি যে ট্রাভেল করছেন, তার কিছু এক্সপিরিয়েন্স কি আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? আসলে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা আমাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার। সেটা মানে কল্পনার বাইরে। যেমন আমি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে, ট্রাভেলের সাথে আমি মিশেছি বা দেখা হয়েছে। তো ওরা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে ওদের জন্য কোনো একটা দেশে যাওয়ার জন্য খুব সহজে ঢুকে যায়। কিন্তু বাংলাদেশি যখন সবুজ পাসপোর্ট দেখে, তো ওনাদের প্রথম অ্যাপ্রোচটা মনে হয় যে আমরা অনেক বড় অপরাধী, যে বাংলাদেশি পাসপোর্ট ওরা কোনো সিনিয়র অফিসার কাছে হ্যান্ড ওভার করে দেয়। তো পরবর্তী সময় যখন আমার ট্রাভেল হিস্ট্রি দেখে এবং আমার মিডিয়া কাভারেজগুলি সব কিছু দেখে, তারপর ওরা ব্যাপারগুলি নেয়। তো এই জন্য এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে, যে সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষজনগুলো কত সহজেই ভ্রমণ করতে পারছে, কিন্তু আমাদের জন্য ব্যাপারগুলো একটু অন্যরকম। সব দেশের ইমিগ্রেশন একটু অন্যভাবেই দেখে, আমাদেরকে আলাদাভাবে কথা বলে, অনেকক্ষণ ওয়েট করায়, যেটা অন্যদের কাউকে বলে না। এটা সবাইকে স্যার বলে, কিন্তু আমাদেরকে ওই স্যার সম্বোধনটা বা ওই ব্যাপারটা কোনো রেসপেক্টটা পাওয়া যায় না। তো এটাই আমার যদি ধরি। আর বাকি অভিজ্ঞতা খুবই চমৎকার, যে প্রত্যেকটা দেশের মানুষ, সাধারণ মানুষ, যদিও অনেক দেশে পলিটিক্যালি অনেক ধরনের ভাইব থাকতে পারে, অনেক ধরনের ঝামেলা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকটা জায়গার খুবই চমৎকার। আমি বাংলাদেশ 64 জেলা ঘুরেছি এবং বাংলাদেশে অসংখ্য জায়গায় অসংখ্যবার ঘুরেছি। তো ওই সব জায়গায় আমি আমার নিজের দেশের মানুষের যে সাপোর্টটা পেয়েছি, সেটা আমি
বিগত দেশগুলিতে ভ্রমণ করার সময় আমি প্রত্যেকটা দেশে পেয়েছি। ইন্ডিয়াতে, উজবেকিস্তানে, তাজিকিস্তানে, নেপালে বা এখন থাইল্যান্ডে আসি। তো প্রত্যেকটা দেশে আসলে সাধারণ মানুষের কাছ থেকে আমি খুবই চমৎকার আতিথেয়তা পেয়েছি। যে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার যেহেতু আমি বাজেট ট্রাভেল করি, স্পন্সর কম, সেই ক্ষেত্রে হচ্ছে তো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের আসলে আবেগের জায়গাগুলি যে ব্যাপারগুলি এগুলো আসলে খুবই আমাদের সব সিমিলার। কারণ আমরা আসলে হয়তো জাতি, ধর্ম, বর্ণ বিভিন্নভাবে আলাদা করে রেখেছি, কিন্তু আমি আশ্রমে ছিলাম, চার্চে ছিলাম, তারপর হচ্ছে মসজিদে ছিলাম, আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থেকেছি, অনেক অসংখ্য মানুষের বাড়িতে থেকেছি। যেহেতু আমি বাজেট ট্রিপ এবং অফিসিয়াল কোনো স্পন্সর নেই, সেই আমি বিভিন্ন সময় লোকাল মানুষের বাড়িতে থাকার চেষ্টা করেছি এবং সবাই তার সাথেই হচ্ছে আমাকে গ্রহণ করেছে। হয়তো প্রথমে একটু অসুস্থ ফিল করেছে যে রাখবো কি রাখবো না, যেহেতু আমার কাছে টেন্ট সব কিছুই আছে, আমি নিজে রান্না করে খাই বা সব কিছুই আছে। তো অ্যাপ্রোচ করতাম যে আমাকে জায়গা দিয়ে আমি টেন্ট পিচ করে থেকে যাবো। তো একটা সময় কি ঠিক আছে টেন্ট পিচ করে এখানে থেকে যাও, ঠিক 1-2 ঘন্টা পরেই বলে যে ঠিক আছে তুমি বাসায় চলে আসো, এখানে না। তারপর দিন আমাকে যেতে দেয় না, তোমাকে 2 দিন থাকতেই হবে। এমন করে আমি অসংখ্য মানুষের বাসায় অনেক বেশি থেকেছি এইভাবে। তো পর্যায়ক্রমে আসলে এই যে আন্তরিকতার ব্যাপারগুলি, যেই মানুষের মধ্যে যে ভালোবাসার জায়গাগুলি, এটা আসলে আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য, পরবর্তী জায়গা যাওয়ার জন্য সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে আমাকে এই ব্যাপারগুলি। তো যেমন এখন হচ্ছে স্যার আপনাকেও থাইল্যান্ডে এসে আসলে বাংলাদেশি আর সবচেয়ে একটা ভালো লাগার কথা হচ্ছে যে দেশের বাইরে যদি কোনো বাংলাদেশি মানুষ পাওয়া যায়, বাংলায় কথা বলা যায়, এটার যে একটা আনন্দ বা এই ব্যাপারটা আসলে ব্যাপারটা ফিল করিনি, এখন আমি পর্যায়ক্রমে ফিল করছি। এখন আপনার সাথে আমার দেখা হলো এবং এখানে আপনি কথা বললেন, আপনার যে আন্তরিকতাটা আমি পেয়েছি সেটাই আসলে আমার যে একটা দেশের মানুষের যে ভালোবাসা বা সাহস, সেটাই আমি এখান থেকে এইভাবেই আসলে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সো নাইস অফ ইউ। প্রবলেম আপনি ওইটাই হচ্ছে মেন ইস্যু। আপনি কয়েকটা ভালো দেশে ট্রাভেল করলে আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ মেজর ইস্যুস। তো আপনি আমাকে বললেন যে আপনি ভিসার প্রবলেমটা কোথায়? আসলে বাংলাদেশি পাসপোর্টের ভিসা খুবই সমস্যা। কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো দেশের অনারেবল ভিসা থাকে, কিন্তু হয়তো গুগলে আপনি সার্চ করলে পাবেন যে অনেকগুলো দেশে আমরা অনারেবলে যেতে পারবো, কিন্তু আপনি যখন যেতে যাবেন তখন আপনার সমস্যাগুলো ফেস করতে হবে যে আপনি রিটার্ন টিকিট, ফ্লাইট টিকিট এবং যাওয়া থেকে শুরু করে সব কিছুতে আপনার বিশাল বাধা, মানে আপনার বিশাল বাধা, আপনি চাইলে আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা দেখা যায় যে আমাদের খুবই স্ট্রাগল করতে হয়, অনেকবার অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হয়, অনেক ডকুমেন্ট দিতে হয়, তারপরে হচ্ছে ভিসা সহজে পাওয়া যায় না। আর আমার যে ভিসার প্রসিডিওরটা, আমি যে দেশে যাই তার পরবর্তী দেশ সেই দেশ থেকে অ্যাপ্লাই করি, সেই দেশ থেকে হচ্ছে পরবর্তী দেশের জন্য অ্যাপ্লাই করি ভিসা প্রসেসিংটা। কারণ হচ্ছে যেহেতু একটা দেশ থেকে হয় না, কারণ দেশ থেকে একবারে ভিসা নিয়ে মেয়াদ থাকবে না, ভিসার মেয়াদ। আর ট্যুরিস্ট ভিসা সাধারণত 1 মাসের মেয়াদে দেওয়া হয়, তো যার কারণে আমাকে ওই 1 মাসের মধ্যেই সব কিছু করতে হয়। তো এই জন্য আমাকে পরবর্তী গন্তব্যের জন্য সেই দেশ থেকে অ্যাপ্লাই করতে হয়। তো এই অ্যাপ্লাইগুলো করার জন্য যখন আমি অ্যাম্বাসিতে যাই তখন হচ্ছে খুব ওরা সহজে নিতেই চায় না, মানে ভিসার ব্যাপারটা অ্যাপ্রোচই করতে চায় না। তারপরে যখন হচ্ছে আমি ওনাদেরকে আমার সমস্ত ডকুমেন্টসগুলি, পেপারসগুলি সব সাবমিট করি, ওনারা দেখে, তাহলে হয়তো কথা বললে তখন হয়তো কিছুটা ইমপ্রেস হয়, দেন ওরা হচ্ছে ভিসাটা দেয়। তো এই পর্যন্ত এইভাবেই আসছি। আর যেহেতু আমি প্রথমে হচ্ছে ভেবেছিলাম যে সেন্ট্রাল এশিয়া শুরু করে সাউথ পার্ট ওই এশিয়াটা কভার করে আসবো, কিন্তু সেন্ট্রাল এশিয়া আমি উজবেকিস্তান এবং তাজিকিস্তানে গেছিলাম, তার পার্শ্ববর্তী দেশগুলির ভিসা পাইনি, যার কারণে আমি চলে আসতে হয়েছে। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের সম্পর্কে সবার একটা ধারণা যে আমরা কোথাও গেলে থেকে যাই বাঙালি হিসেবে। তো আসলে এই ব্যাপারটা সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে। এখন শুধু বাংলাদেশি না, আশেপাশে আরও অনেক এই সার্কভুক্ত দেশগুলির অনেক দেশগুলি হচ্ছে এরকম করছে যে গিয়ে থাকছে না, কিন্তু মূলত আমাদের দোষটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এইটা আপনি পাকিস্তান আর বিশেষ পাকিস্তানিরাই বেশি করে, এবং করাতে এই প্রবলেমটা আমাদেরও ফেস করতে হয়। আরেকটা যেটা আমি দেখলাম যে আমাদের দেশের লোকরা বিচারারা যদি করতেও চায় প্ল্যানিং করে, সেটা কিন্তু হবে না। যেমন আপনি ইন্ডিয়া থেকে পাকিস্তান হয়ে, ইরান হয়ে, দুবাই, মিডল ইস্ট, অল দ্য ওয়ে টু আফ্রিকা, ইউ ক্যান ডু দ্যাট, কিন্তু বাংলাদেশি হিসাবে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আপনি এখন এখানে এসছেন, এখান থেকে আপনি যদি প্ল্যান করেন মালয়েশিয়াতে যাবেন, ওইটাতে আপনাকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। তারপরে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যেতে আরেকটা হেডেক।
ইন্দোনেশিয়া থেকে আপনি যাবেন কোথায়? আর তবে আমার যে লাস্ট একটা কথা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি মানুষ প্রচুর ট্রাভেল প্রিয় মানুষ, ট্রাভেল করি। তো আমাদের যে এই ট্যাগ লাইনটা আমরা ট্রাভেল ভিসা নিয়ে হচ্ছে কি আমরা থেকে যাই বা বিনোদনে করি, আসলে আমাদেরকে ট্রাভেল করতে হবে এবং এই যে আমাদের যে বদনাম একটা আছে এটা থেকে আমাদেরকে সবাইকে বের করে নিয়ে আসতে হবে, তাহলে পরবর্তী গন্তব্যে গেলে আমাদের এই সম্মানটা আমরা পাবো। এই জন্য হচ্ছে আমাদেরকে আসলেই সঠিক উপায়ে, এবং আমি খুব একমত, কারণ বর্তমান সময়ে আমাদের এই থেকে বের হওয়ার জন্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে যে আমরা এখন বর্তমানে এত বেকার মানুষজন দেখা যায় যে 20,000 টাকা চাকরি করার জন্য যানজীবন দিয়ে ফেলতেছে, কিন্তু যেই লোকটা ধরেন সামান্য কোনো কিছু বাইরে বিক্রি করতেছে সেও কিন্তু তার চেয়ে বেশি ইনকাম করতেছে। কিন্তু এই যে উদ্যোগটা আমি দেশের বিভিন্ন জায়গায় দেখলাম, এখানে সবাই কাজ করে, ফ্যামিলির সবাই সব কাজ করে, ওর কাজ এবং ওর লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। ও যখন বাইরে কোনো কিছু ফুটপাতে বিক্রি করতেছে তখন তার কাজের জায়গা একরকম, যখন তার নর্মাল লাইফ চলে আসে তখন তার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। আমি উজবেকিস্তানে দেখি যেই লোকটা হচ্ছে গ্যারেজে কাজ করে, যে ছেলেটা মানে কাজ শেষ করার পর আপনি তাকে চিনতে পারবেন না, তার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। ওর কথা হচ্ছে যে কাজের জায়গায় কাজ, আর আমার লাইফস্টাইল আমার মতো। ওরা সবসময় এই জিনিসটা মেনটেন করে। আর আমাদের দেশে হচ্ছে যত দিন না পর্যন্ত আমরা সামাজিকভাবে আমরা কাজকে মূল্যায়ন করতে না পারবো, সম্মান দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না। আর এর মূল কারণ হচ্ছে, আমি আজকেই এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে সুইসাইড বাংলাদেশে প্রচুর বাড়ছে। আমাদের ফ্রেন্ড লিস্টে একটা স্ট্যাটাস দিয়েছে যে খুব শীঘ্রই হয়তো সে সুইসাইড করে ফেলবে, এরকম একটা কথা বলেছে। তো এটা নিয়ে আমরা কয়েকজন আলোচনা করছিলাম যে কেন, কারণ হচ্ছে এই সময়টা সে একটা ট্যুরিজম নিয়ে সে কাজ করে, কিন্তু তার বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ট্যুরিজম একদম ধ্বংস। তো তার যেই ট্যুরিজম নিয়ে কাজ হচ্ছে তা এখন বন্ধই, ট্যুরিজম বলতে গেলে। তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাই এই এত হয়ে গেছে কিছু ট্যুরিজম নিয়ে কাজ করতেছে, ট্যুরিজম কী হবে, ভবিষ্যৎ হবে, মানে এইসব নিয়ে যে যেই পরিমাণে ব্লেম দেওয়া হয়, দেখা যায় কিছু না কিছু হতেই ব্লেম দেয়, কিন্তু কেউ সাপোর্ট দেয় না যে না হ্যাঁ ঠিক আছে তুমি এটাতে এগিয়ে যাও, কাজ করে যাও। আর আমাদের জায়গা হচ্ছে কি, আমাদের যে প্যাশনের জায়গা থেকে একটা আমাদের যে প্যাশন থাকে যে আমি এই কাজটা করতে পছন্দ করি, আমরা কখনো এই কাজটা করি না এবং তার জায়গাটা তৈরিও করে দিই না। যার কারণে হচ্ছে আসলে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে। কারণ কেউ আমি আমার জায়গা থেকে যে কাজটা করছি, যেমন আমি আমার ভ্রমণটাকে আমার প্যাশনের জায়গা, আমি যেই পরিমাণ পরিশ্রমটা আমি সহ্য করতে পারছি সেটা হয়তো অন্য কোনো সেক্টরে আমি পারবো না। তো যার যেই জায়গা থেকে যদি তাকে সেই কাজে লাগানো যায়, আসলে আমার মনে হয় না যে এর চেয়ে বেটার কিছু হবে। আমি যদি আমাকে ট্যুরিজমে যদি আমাকে কাজে লাগানো যায়, আমার মনে হয় না যে আমার চেয়ে বেটার আরও বেশি দিতে পারবে কেউ। তো যার জায়গা থেকে আসলে এই জায়গাটা যদি সমাধান না করে, আর আমি সমাজের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সুইসাইডগুলি হচ্ছে না তার জন্য আসলে ওই ব্যক্তি দায়ী না, সমাজ দায়ী, সবাই দায়ী। শুধুমাত্র তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য সে সুইসাইড করে নেয়, তাদেরকে ওই আসামি না করার জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষ, একটা মানুষের নিজের জীবনের চাইতে বেশি মূল্যবান আর কিছু হতে পারে না। সেই জিনিসটা শুধুমাত্র সমাজের মানুষগুলোকে ফেস করতে পারবে না বলে সে সুইসাইড করে নেয়। এই জন্য আসলে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া আগ পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত বাংলাদেশি হিসেবে আমাকে রেসপন্স করেছেন, এবং যেই একটা সম্মানই বলি যেহেতু আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন, বা এখানে তো অনেক বাঙালি আছে, অনেক মানুষজন আছে, তার মধ্যে আপনি কথা বলছেন, এটা আসলে আমার খুবই একটা ভালো লাগার জায়গা। যে মানে পরবর্তী গন্তব্যগুলি আসলে আমি এইভাবে আসলে ইন্সপিরেশন পাই, যে মানুষের ভালোবাসাগুলি আসলে আমার বেশি ইন্সপিরেশন দেয় যে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সাইফুল ইসলাম শান্ত, আমি পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ করছি এবং 6তম দেশ হিসেবে বর্তমানে আমি আছি হচ্ছে এখন থাইল্যান্ডে। এই থাইল্যান্ডের পথে হচ্ছে আমি হাঁটছি এখন। তো এর আগে হচ্ছে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল হেঁটেছি নেপালের অংশে, এবং এখন বর্তমানে 6তম দেশ হিসেবে বর্তমানে আমি হচ্ছে থাইল্যান্ডে অবস্থান করছি। থাইল্যান্ডে আসছি, এই হচ্ছে থাইল্যান্ডের পাহাড়ি পথ, এ হচ্ছে থাইল্যান্ড। আর আমার এই হেঁটে ভ্রমণের একটা মূল বিষয় আছে, লক্ষ্য আছে, সেটা হচ্ছে সেভ ট্রিজ, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। বর্তমান সময়ে প্রচুর গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে ডে বাই ডে। তো এই জন্য আসলে এই গাছগুলিকে আমাদেরকে বাঁচাইতে হবে। এই গাছগুলি বাঁচানোর লক্ষ্যে এবং নতুন করে গাছ লাগানোর লক্ষ্যে হচ্ছে আমার এই পদযাত্রা। সবাইকে আহ্বান জানাবো যে এই গাছগুলি আসলে এখনও বেঁচে আছে, মানে
আমরা অবশ্যই গাছ লাগাবো এবং এই বড় গাছগুলি যেগুলো এখনও বেঁচে আছে এই গাছগুলিকে আসলে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করব যতটুকু সম্ভব না কাটা যায়। তো সবার কাছে আমার আহ্বান থাকবে আমরা গাছ লাগাই, গাছ বাঁচাই, পৃথিবী বাঁচাই। আর এই যে গ্লোবাল ওয়ার্মিং দিন দিন বাড়ছে সেটাকে কমিয়ে আনার জন্য আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে এবং গাছ বাঁচাইতে হবে। ধন্যবাদ সবাইকে। সাইফুল ইসলাম শান্ত পৃথিবী ভ্রমণ করছেন এবং ওনাকে যদি আপনারা স্পন্সর করতে চান বা ওনাকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ওর ইমেলটা দিয়ে দিব। আপনারা ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলবেন এবং কি করতে হবে উনি আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।